আমার বিয়ের 3 মাসের মাথায় আমার বাবা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। তখন যেহেতু শ্বশুর ছিল, ভাবতাম তাকে বাবা বলে ডাকবো, বাবার অভাব কিছুটা হলেও পূরণ হবে। শ্বশুর বাড়িতে যাওয়ার পর যখনই শ্বশুর বাসায় থাকতো, এমন কোনো সময় নেই যে খাবার টেবিলে সবার সামনে আমাকে অপমান না করতো। কারণে অকারণে আমাকে খুব অপমান, তুচ্ছ তাচ্ছিল্য করতো। তার বউ আমার শাশুড়িকে খুশি করার চেষ্টা করতো। আমার মা কেন মেক্সি পরে এটা নিয়ে খুব বাজেভাবে কথা বলতো। মেক্সি নাকি বুয়ারা পরে, তাই আমার মা হলো বুয়া। এসব কথা শুনলে কেমনটা লাগে বলুন তো? আমাকে কেউ কালো বলতে পারে না, কিন্তু তাদের চোখে আমি কালো ছিলাম। আমাকে অপমান করতো, আমি সব হজম করতাম, কিন্তু মাকে অপমান খুব কলিজায় লাগতো আমার। মৃত বাবাকেও অপমান করা ছাড়তো না। আমার অপমান দেখে শাশুড়ি মিটমিট করে হাসতো, আর আমি ভাতের সাথে কান্না গিলে খেতাম। এরকম বেশি করতো খাবার টেবিলে। আমি মনে প্রাণে নামাজে বসে খুব করে চাইতাম আমার শ্বশুর যেন আমার সাথে একটু ভালো ব্যবহার করে। অথচ তখন আমি সদ্য বাবা মরা একটা মেয়ে ছিলাম। শ্বশুর নিজের মেয়েকে কখনো তুমি ছাড়া কথা বলতো না। নিজের মেয়েকে কত আদর করতো, কখনো ধমক দিত না। আর আমি ছেলের বউ ছিলাম বলে যা তা ব্যবহার করতো। ঠিক রাস্তার একটা কুকুরের সাথেও এমন ব্যবহার মানুষ করে না। আমার এক্স হাজবেন্ড ছিল একদম হৈমন্তী গল্পের অপুর মতো। কোনো প্রতিবাদ করার সাহস ছিল না। আমি চলে আসার পর আমার এক্স হাজবেন্ডকে আবার বিয়ে করিয়েছে। আমার খুব জানতে ইচ্ছা করে আমার সাথে যেমন ব্যবহার করতো আমার শ্বশুর শাশুড়ি, তাদের নতুন বউয়ের সাথেও কি এরকম ব্যবহার করে? আমি তো বাবা মরা এক মেয়ে ছিলাম, আমাকে একটু আদর করলে তাদের কি এমন হইতো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগতম। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে রাত থেকে শুরু করেছি, সারাদিন কোনো ভিডিও শ্যুট করা হয় নাই। ভাবলাম যে কোনো ভিডিও যেহেতু করি নাই, তাহলে এখন রান্নাবান্না করবো, সেগুলি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আর রান্নাবান্না কিন্তু করতে অনেক বেশি কষ্ট, কি বলবো, কিন্তু রান্নাবান্না তো করতে হবে। দিন শেষ হলেই রান্নাবান্না, রাত শেষ হলেই রান্নাবান্না, মানে কি রান্না করব, কি খাবো, এটাই চিন্তা ভাবনা। রাতে ঘুমাতে গেলেও কিন্তু চিন্তা করতে হয় যে কি খাবো, কি রান্না করব। তো যাই হোক, এই শাকগুলো কিন্তু অনেক আগে আনা হয়েছে। তো শাকগুলো হচ্ছে আমি কেটে বেছে নিয়েছি। আর শাকটা অনেক দিন 2-3 দিন আগে আনা, এই জন্য হচ্ছে অনেকগুলো শাক নষ্ট হয়ে গেছে। তো যতটা পেরেছি ততটাই নিয়ে নিয়েছি, আর বাকিটা ফেলে দিছি। যাই হোক, শাকটা হচ্ছে বেছে তারপর হচ্ছে ধুয়ে এখন হচ্ছে কেটে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি ফার্স্টে দেখতেই পেরেছেন, আমি হচ্ছে পটল ছিলে নিয়েছি, আলুও ছিলে নিয়েছি, কেটে নিয়েছি। তো সেগুলো হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে পানিতে ভিজিয়ে রাখছি। আর আমি হচ্ছে ওদিকে রুই মাছও ভিজিয়ে রাখছি, রুই মাছটা ধুয়ে নেব। আজকে হচ্ছে রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে শাকটা ভাজি করব। তো এখানে হচ্ছে ছোটো ছোটো করে শাকটা আমি কেটে নিচ্ছি। আর দুপুরবেলা হচ্ছে আমি রান্নাবান্না করি না, আমি চেষ্টা করি রাতের বেলা রান্নাবান্না করে শেষ করার জন্য। কারণ হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না করলে হয় কি, যে রোদের তাপ, ওইটাতে হচ্ছে যেহেতু রোদেরও তাপ, আবার হচ্ছে চুলারও আগুনের একটা তাপ, তো দুটোটা মিলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এজন্য হচ্ছে আমি রান্নাবান্না করি না। আর আমার হচ্ছে রান্নাঘরে যে রোদের তাপটা চলে আসে, রোদের আলোটা চলে আসে, এজন্য হচ্ছে আমি দুপুরবেলা রান্না করি না। তো এখানে হচ্ছে আমার শাকটা কাটা শেষ। আর ওদিকে হচ্ছে আমি রুই মাছটা হচ্ছে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, একটু মানে গরম পানিতে ধুয়ে নিচ্ছি। আর দেখেন, গরম পানিতে ধোয়ার কারণে হচ্ছে রুই মাছটা সাদা হয়ে গেছে আর নরম হয়ে গেছে। আমি হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখানোর সময় তো অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো যদি ভেঙে যায়। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি শাকের মধ্যে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে তারপর হচ্ছে আমি শাকটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে আমি তেলে দিয়ে দিব। আর আমি হচ্ছে সবসময় শাক রান্নাটা এভাবেই করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে কাজগুলো করতে করতে আপনাদের কাছে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার এই ভিডিওটা পৌঁছে দেবো আপনাদের মতো অন্যান্য ভিউয়ার্স ভাইয়া এবং আপুদের কাছে। তো এখানে হচ্ছে আমার শাকটা সেদ্ধ হোক, ততক্ষণে হচ্ছে আমি অফ ক্যামেরাতে পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি শাক তেলে যাওয়ার জন্য।
আর আমার শাকের কালারের সাথে কিন্তু আমার চুলার কালারটা অনেক মিলে গেছে। মানে আমি ভিডিওটা যখন এডিট করতেছি তখন আমার থেকে কীরকম জানি লাগতেছিলো। তো যাই হোক, আর আমার চুলাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ছে। আমি যখন আলাদা সংসারে শুরু করি তখন হচ্ছে আমার এই চুলাটা নেওয়া, ফ্রি চুলা একসাথেই আমি নিছি। চুলাটার দাম নিয়েছিল 3,000 টাকা। চুলাটা কিন্তু অনেক ভালো সার্ভিস দেয়। এই চুলার উপরে হচ্ছে আমি যখন চা জাল দিই চা পড়ে, তারপর হচ্ছে ডাল রান্না করলে ডাল পড়ে, সব কিছু মিলাই চুলাটা অনেক বেশি ভালো পড়ছে। আমি হচ্ছে অনলাইনে দেখি, অনেক সময় ফেসবুকে থাকলে অনেক সময় দেখি অনেকই চুলাটা হচ্ছে এরকম মানে ফেটে যায় গরমের তাপে, অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ চুলাটা অনেক ভালো পড়ছে। যাই হোক, আর চুলাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আর আমার হাজব্যান্ড কিন্তু এটা নিজের পছন্দ করে নিয়েছে। আরেকটা চুলা ছিল, ওইটাও অনেক বেশি সুন্দর, কিন্তু ওইটার দামটা একটু বেশি। আর যেহেতু ফার্স্টে আলাদা হচ্ছিলাম এই জন্য হচ্ছে দামি কোনো জিনিসই তেমন একটা নেওয়া হয় নাই। বুঝে শুনে হচ্ছে সংসার শুরুটা করা হয়েছে। তো যাই হোক, এই আর কি। তো এখানে হচ্ছে আমি কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর যেহেতু তরকারি দিয়ে রান্না করব এই জন্য একটু কড়াভাবে মানে ভেজে নেব। আর লাস্টে দিয়ে কি হয়েছে যে মানে গরমের মধ্যে থাকতে না পেরে হচ্ছে আমি কি করছি, মাছটা ভালোভাবে ভাজা না হইতে আমি ওই পাশে চুলার মধ্যে দিয়ে দিছি। আর আমার এই চুলার লাইনটা হচ্ছে মেন লাইন, কিন্তু আমি যেহেতু এখন সিলিন্ডার ব্যবহার করি তো এই জন্য সিলিন্ডারের পিন লাগানো হয়েছে। তো পিনটা লাগানোর কারণে হচ্ছে আমার এই পাশে চুলাটা আগুনটা একটু কম ওঠে। আর এই জন্য হচ্ছে আমি ওই চুলাটা বেশি একটা রান্না করি না, যদি ভাজি তারপর হচ্ছে কোনো কিছু করি তাহলে হচ্ছে আমি চুলার মধ্যে দিই। তো যেহেতু এটা কড়া করে ভাজা হয় না এই জন্য হচ্ছে আমি ওই চুলাটাও ধরিয়ে দিব, ওই চুলাটার মধ্যে আমার মাছটা হতে থাকবে। আর এদিকে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারিটা কষানো হয়ে মানে কষানো হতে হতে কী হবে, আমার ওই মাছটাও একটু কড়াভাবে ভাজা হয়ে যাবে, এই আর কি। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর একটু লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পরে এখন হচ্ছে হলুদ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিব। আর আমি একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু কমই খাই, অনেক হচ্ছে লাল লাল তরকারি রান্না করে, কিন্তু আমি হচ্ছে পারি না। আর মানে ঝাল হলে আমার হাজব্যান্ড হচ্ছে খাইতে পারে না, এই জন্য হচ্ছে আমি ঝালটা কম দেওয়ার চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমি একটু রসুন ব্লেন্ডার করছিলাম, তো এটার মধ্যে হচ্ছে কিছুটা রসুন রেখে দিছি, ভাবলাম যে এটা ধুয়ে তারপর হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দিব। তো এই আর কি। তো আমি হচ্ছে এখন তরকারিটা কষিয়ে নেব ভালোভাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি তরকারিটা কষিয়ে নেব। আর যেহেতু ব্লেন্ডারের মধ্যে অনেকটা পানি ছিল এই জন্য হচ্ছে বেশি পানি দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানে আমার কিন্তু তরকারিটা কষাইতে কষাইতে অনেকটা পরিমাণ তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। আর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। আর পটল দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড সচরাচর হচ্ছে পটলের তরকারি খাইতে চায় না, কিন্তু হচ্ছে রুই মাছ তারপর হচ্ছে চিংড়ি মাছ এগুলো দিয়ে হচ্ছে রান্না করলে উনি পছন্দ করে। আর না হলে আমি পটল কাঁকরোল এগুলো হচ্ছে ভেজে খাই বেগুনের মতো করে, তরকারি বেশি একটা রান্না করা হয় না। তো যাই হোক, এখানে হচ্ছে তরকারিটা হতে থাক। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার তরকারির কালারটা তো যে এত সুন্দর আসছে আর খেতে তো আরও বেশি মজা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।